পশ্চিমারা রাশিয়ার স্বার্থকে সম্মান করলেই বন্ধ হবে ইউক্রেন যুদ্ধ, জানালেন পুতিন। রুশ সম্পদ জব্দ নিয়ে ইইউকে হুঁশিয়ারি, সংঘাত বন্ধের কাছাকাছি দাবি ট্রাম্পের। সিরিয়ায় আইএসের অর্ধশতাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, গোষ্ঠীটির সাম্প্রতিক আক্রমণে মার্কিন সেনা নিহতের জবাব, জানালেন ট্রাম্প। তাইওয়ানের রাজধানীর ব্যস্ততম শপিং মল এলাকায় ছুরিকাঘাতে নিহত ৩, আহত অন্তত ৫। পুলিশের ধাওয়ায় ভবন থেকে পড়ে আক্রমণকারীর মৃত্যু। ভেনেজুয়েলার ওপর সামরিক অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, আরও নিষেধাজ্ঞা ও তেল ট্যাঙ্কার জব্দ করা হবে, ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর, তুরস্ক বৈঠক, আলোচনার মধ্যে উপত্যকায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ৬ ফিলিস্তিনি। পশ্চিমারা রাশিয়ার স্বার্থকে সম্মান করলেই কেবল ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কিয়েভের মিত্ররা শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার জব্দ করা সম্পদ ফেরত দিতেই হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধবন্ধের আলোচনা সমাধানের খুব কাছাকাছি পৌঁছেছে। শুক্রবার টিভি প্রোগ্রামে হাজির হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে উঠে আসে ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞায় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা। পুতিন বলেন, পশ্চিমারা যদি রাশিয়ার স্বার্থকে সম্মান করে তবেই বন্ধ হবে ইউক্রেনের যুদ্ধ। তবে কিয়েভের পশ্চিমা মিত্ররা শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ চেষ্টা হিসেবে আখ্যা দেন পুতিন। পুতিন আরও জানান, ইউক্রেনের নির্বাচন হলে সেদিন শর্ত সাপেক্ষে হামলা বন্ধ থাকবে। শর্ত হিসেবে রাশিয়ায় বসবাসরত ইউক্রেনীয়দের ভোটাধিকার নিশ্চিত করার দাবি তোলেন তিনি। আরও বলেন, নির্বাচন ছাড়া ইউক্রেন সরকারকে বৈধতা দেওয়া সম্ভব নয়। এ সময় নির্বাচনকে সময় ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার না করার হুঁশিয়ারিও দেন পুতিন। ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে পুতিন বলেন, জব্দ করা রাশিয়ার সম্পদ ফেরত দিতেই হবে। এসব সম্পদ ব্যবহারের চেষ্টা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার জন্য ক্ষতিকর। রুশ সম্পদ ব্যবহার নিয়ে ইইউর ভেতরেও বিভক্তি স্পষ্ট। এমন অবস্থায় ইউক্রেনের জন্য নতুন সামরিক অর্থায়ন নাকচ করেছে স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, স্থানীয় সময় শুক্র ও শনিবার ওয়াশিংটনের সঙ্গে কিয়েভের শান্তি আলোচনা হবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধ শেষের আলোচনা সমাধানের খুব কাছাকাছি পৌঁছেছে। শান্তি আলোচনার মধ্যেই চলছে দুই দেশের পাল্টাপাল্টি হামলা। রাশিয়ার রোভস্ত অঞ্চলে ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় কার্গো জাহাজের নাবিক সহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। পাল্টা ড্রোন হামলায় ইউক্রেনের ওডেসা অঞ্চলে গাড়িতে থাকা এক নারী নিহত হন, আহত হয় শিশুরাও। হামলায় বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন 5টি অঞ্চলের প্রায় 1,80,000 গ্রাহক। সিরিয়ায় ইসলামিক স্টেটের অন্তত 70টি অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, সম্প্রতি দেশটির পালমিরা অঞ্চলে 2 মার্কিন সেনাসহ এক দোভাষী নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই অভিযান। অপারেশন হকাই স্ট্রাইক নামে পরিচালিত এই অভিযানে আইএস যোদ্ধা, অবকাঠামো, অস্ত্র ভান্ডার লক্ষ্য করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। সারা প্রশাসন এই অভিযানের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। সাম্প্রতিক সময়ে সিরিয়ার পালমিরায় দেশটিতে আশ্রয় নেয়া ইসলামিক স্টেটের সদস্যের গুলিতে 2 মার্কিন সেনাসহ এক দোভাষী নিহত হন বলে দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। নিহতদের মরদেহ গ্রহণের সময় এই হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই হুমকির বাস্তবায়ন করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার সিরিয়ায় অবস্থিত ইসলামিক স্টেটের 70টি অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, সিরিয়ায় আইএস এর ঘাঁটি লক্ষ্য করে সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিশ্রুত প্রতিক্রিয়া বাস্তবায়ন শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ জানান, অপারেশন হকআই স্ট্রাইক নামে পরিচালিত অভিযানে আইএস যোদ্ধা, অবকাঠামো ও অস্ত্র ভান্ডার লক্ষ্য করা হয়েছে। তিনি একে যুদ্ধের সূচনা নয় বরং প্রতিশোধের ঘোষণা বলে উল্লেখ করেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য মতে, শুক্রবারের হামলায় F-15 ফাইটার জেট ও হিমার্স রকেটের মতো শক্তিশালী অস্ত্র ব্যবহার করা হয়েছে। সিরিয়ার বর্তমান সরকার আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযানে সমর্থন দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সিরিয়ার ভূখণ্ডে আইএসকে নিরাপদে আশ্রয় নিতে দেওয়া হবে না। গোপনে ইসরায়েলের সঙ্গে ইতিহাসের অন্যতম বড় অস্ত্র চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। $230 কোটি এই চুক্তি হয়েছে ইসরায়েলের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে। এক প্রতিবেদনে এই দাবি করেছে ফরাসি অনুসন্ধানী মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন। চুক্তিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফাম।
গাজা ইস্যুতে ইসরায়েল যখন কূটনৈতিকভাবে একঘরে, ঠিক তখনই রেকর্ড পরিমাণ অস্ত্র রপ্তানি করে প্রভাব বাড়াচ্ছে তেল আবিব। আর সেই তালিকায় এবার সামনে এলো সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোপনে মেগা অস্ত্র চুক্তির বিষয়। ফরাসি অনুসন্ধানী মাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরায়েলি অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমসের সঙ্গে $230 কোটি চুক্তি করেছে। গত মাসে এলবিট এই চুক্তির ঘোষণা দিলেও তখন ক্রেতার পরিচয় গোপন রাখা হয়। তারা জানায়, এখন নিশ্চিত হওয়া গেছে সেই ক্রেতা সংযুক্ত আরব আমিরাত। চুক্তির আওতায় আমিরাত কিনেছে এলবিটের উন্নত জে মিউজিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। লেজার প্রযুক্তি ব্যবহার করে এই সিস্টেম আকাশে থাকা বিমানের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করতে সক্ষম। যৌথ প্রকল্প হিসেবে এই প্রযুক্তি আমিরাতেই তৈরি হবে। এরই মধ্যে ইসরায়েল সরকার সেই অনুমোদন দিয়েছে। ইসরায়েলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র চুক্তি হিসেবে বিবেচিত এই চুক্তি বাস্তবায়ন হতে 8 বছর লাগবে বলে জানা গেছে। তবে অত্যন্ত সংবেদনশীল সামরিক প্রযুক্তির সঙ্গে জড়িত থাকায় চুক্তিটির বহু তথ্য এখনও গোপন রাখা হয়েছে। এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যাম। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই অস্ত্র বেসামরিক মানুষের ক্ষতি বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে। এদিকে আমিরাতের বিরুদ্ধে সুদান সহ বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত মিলিশিয়াদের সহায়তার অভিযোগ রয়েছে। চুক্তি নিয়ে আমিরাত এখনো কোনো মন্তব্য করেনি। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকেই আমিরাতে সক্রিয় ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলো। আবুধাবিতে প্রতিনিধি কার্যালয় খুলেছে এলবিট সিস্টেমস ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এমনকি ইসরায়েলি অ্যান্টি ড্রোন প্রযুক্তি কোম্পানিতেও বিনিয়োগ করেছে আমিরাত। যুক্তরাষ্ট্র যেখানে প্রযুক্তি নিরাপত্তার কারণে আমিরাতকে F-35 যুদ্ধবিমান দিতে দেরি করছে, সেখানে ইসরায়েল তুলনামূলকভাবে অনেক বেশি আগ্রহী সামরিক প্রযুক্তি বিক্রিতে। আঞ্চলিক জোট গড়তেই তেল আবিব এই কৌশলী পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতির মধ্যে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন, শিশুসহ আহত হয়েছেন আরও অন্তত 4 জন। এর মধ্যে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে কাতার, মিশর ও তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এছাড়া কায়রোতে বৈঠক করেন মিশর ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পূর্ব জেরুজালেমে হাজারো নতুন ইহুদি বসতি অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা সিটির পূর্বাঞ্চলে আশ্রয় কেন্দ্রে রূপান্তরিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কয়েকজন ফিলিস্তিনির, শিশুসহ বেশ কয়েকজন আহত। বিয়ের অনুষ্ঠানে জড়ো হওয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর উপরে ইসরায়েলি ট্যাঙ্কের গোলা আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। পূর্ব জেরুজালেমে হাজার হাজার নতুন ইহুদি বসতি অনুমোদনের নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি বলেছে, এটি অবৈধ দখলদারত্ব জোরদারের পাশাপাশি জেরুজালেমের রূপ পরিবর্তনের পরিকল্পনার অংশ। বসতি স্থাপনের অনুমোদনকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও গুরুতর উস্কানি হিসাবে অভিহিত করেছে হামাস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হামাস যেন আর কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে না থাকে সেটি নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। এর মধ্যেই গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার জন্য কাতার, মিশর ও তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মায়ামিতে বৈঠক করেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। এছাড়া শান্তি প্রতিষ্ঠা নিয়ে কায়রোতে বৈঠক করেন মিশর ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সমর্থিত বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গাজায় এখন আর আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ নেই। যুদ্ধবিরতির পর খাদ্য ও ত্রাণ প্রবেশ কিছুটা বাড়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, সংকট এখনো গুরুতর। নতুন করে যুদ্ধ শুরু হলে বা ত্রাণ বন্ধ হলে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত পুরো গাজা আবারও দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়তে পারে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা বাহিনীর একটি ব্যাটালিয়ন সদর দফতরে হামলার ঘটনায় 4 সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর সদস্য। পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে নিরাপত্তা বাহিনীর সদর দফতরের প্রাচীরে ধাক্কা দেয়। এতে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই 4 থেকে 5 জন সন্ত্রাসী দফতরের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে। এ সময় দুপক্ষের গোলাগুলিতে 4 সন্ত্রাসী নিহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর 4 সদস্য আহত হয়েছেন। ভেনেজুয়েলা ইস্যুতে অবস্থান আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে নতুন নিষেধাজ্ঞা ও তেল ট্যাঙ্কার জব্দের মাধ্যমে চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চাপ বাড়াতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তার স্ত্রী ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা একেবারে নাকচ করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেয়া টেলিফোন সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, দেশটির সঙ্গে সংঘাতের পথ টেবিলের বাইরে নয়। একই সঙ্গে তিনি জানান, ভেনেজুয়েলার জলসীমার কাছাকাছি আরও তেলবাহী ট্যাঙ্কার জব্দ হতে পারে।
এর আগে ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্র। এই ধরনের কার্যক্রমের মাধ্যমে মাদুরো সরকারের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। উত্তেজনার মধ্যেই পুয়ের্তো রিকোর পন্সে ও আগুয়াদিল্লা বিমানবন্দরে প্রশিক্ষণ মহড়া পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ নেতা বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন তার সঙ্গে কোনো কূটনৈতিক সমঝোতা ফলপ্রসূ হবে না। চাপ জোরদারে নিকোলাস মাদুরো, তার স্ত্রী ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে মাদুরো দম্পতির সঙ্গে সংশ্লিষ্ট 7 জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অভিযোগ করেন, মাদক রাষ্ট্র টিকিয়ে রাখতে ভূমিকা রাখছে মাদুরোর ঘনিষ্ঠরা। তাইওয়ানের রাজধানী তাইপের একটি ব্যস্ত শপিং মল এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। হামলা চালানোর পর পুলিশের ধাওয়ার মুখে একটি ভবন থেকে পড়ে অভিযুক্ত ব্যক্তি মারা যায় বলে জানা গেছে। এই ঘটনার আগে তাইপের প্রধান মেট্রো স্টেশনে ধোঁয়ার কুণ্ডলি ছুড়ে ওই ব্যক্তি। এরপর একটি সাবওয়ে স্টেশনের দিকে দৌড়ে যাওয়ার পথে কয়েকজনকে আক্রমণ করে। প্রসিকিউটররা বলছেন 27 বছর বয়সী হামলাকারীকে সামরিক আইন ভঙ্গের অভিযোগে গত জুলাই মাস থেকে খুঁজছিল পুলিশ।